তো সুধীবিন্দু আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটাই হচ্ছে আপনার জমি ক্রয় করার সময় আপনি যখন জমি নিজে ক্রয় করবেন সেই ক্রয় করার পূর্বেই আপনার যেগুলো নির্দেশনা আমি দেবো সেই নির্দেশনাগুলো আপনাকে মেনে চলতে হবে এবং নির্দেশনা অনুযায়ী আপনাকে জমিটা ক্রয় করতে হবে। সেটার মূল বৈশিষ্ট্যগুলি কী কী সেটা আপনাদের সামনে আমি বলতেছি। আপনি যখন একটা জমি ক্রয় করবেন সেটার মূল্য যত টাকাই হোক, যত কোটি টাকাই হোক, যত শতাংশ জমি হোক না কেন, আপনি এই জমিটা যখন ক্রয় করবেন সেই জমিনের মধ্যে আপনি যার সঙ্গে আপনার জমিটা মানে ক্রয় বিক্রয় আলাপ হচ্ছে, যার কাছ থেকে আপনি ক্রয় করবেন সেই লোকের সঙ্গে আপনি আগেই বলবেন যে এই জমিটার দাগ নম্বর কত, খতিয়ান নম্বর কত, প্লট নম্বর কত, জমির পরিমাণ কত। তারপরে এই জমিটা আপনার লিগ্যাল এইড হিসেবে একটা সাইনবোর্ড দিবেন যেন মানুষ যেন দেখতে পারে ওটার একটি ওয়ারিশ আছে কি না। হ্যাঁ, ওয়ারিশ যদি থেকে থাকে তাহলে পরে আপনার সে ওয়ারিশের আপনার আগে তাকে বলেই নেবেন যে আমি কিন্তু 2-3 মাস এই নোটিশটা এখানে লাগাই দেবো। তারপরে আপনি দিবেন, দেওয়ার পরে সেখানে আপনার যে আপনি জমি ক্রয় করতে চাচ্ছেন একটা নাম্বার দিয়ে দেবেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তারপরে আপনার এটা যদি কোনো ওয়ারিশ কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলেও আপনারা ওয়ারিশ হিসাবে আপনারা সে ওয়ারিশের কাগজপত্র সহ আমার সামনে আপনারা হাজির করবেন। তখন আপনি জমিটা যখন ক্রয় করবেন তখন দেখবেন যে হয়তো ওই ব্যক্তি আপনার কাছে একাই জমিটা বিক্রি করতে চাচ্ছে, কিন্তু ওয়ারিশ সে হয়তো আপনার করতেছে, আপনার হচ্ছে ওয়ারিশ বাদ দিয়ে আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে না। ওয়ারিশ যদি বাদ দিয়ে আপনার কাছে জমিটা বিক্রয় করে তাহলে কিন্তু পরবর্তীতে যদি আপনি ওয়ারিশ ছাড়াই যদি জমিটা আপনি ক্রয় করে নেন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনি মাঠে মারা যাবেন। কেননা আপনার ওখানে আপনার নাম্বার দিবেন, আপনার দাগ নম্বর দিবেন, প্লট নাম্বার দিবেন, অনেক বিস্তারিত বিষয় আপনি দিবেন ওই সাইনবোর্ডটার মধ্যে লেখা। প্রয়োজন বোধে ওই যদি কেউ ওই জমিনের কেউ মালিক হয়ে থাকে তাহলে পরে ওই জমিনের মালিক আপনাকেই খোঁজ করিয়ে নেবে, যে তখন বলবে যে ভাই এই জমিটা আপনি নিতে যাচ্ছেন, এই জমিনের মধ্যে কিন্তু আমি ওয়ারিশ আছি, আমার বোনও ওয়ারিশ আছে বা আমার মাও ওয়ারিশ আছে। আপনি একাই যদি এই জমিটা নেন তাহলে পরে কিন্তু আপনি ভুল করবেন, তাহলে কিন্তু আপনার জমি টিকবে না। আপনার শর্ত অনুযায়ী যতটুকু যার কাছ থেকে নেবেন তার পাওনা যতটুকু সেইটুকুই কিন্তু আপনার বর্তাবে, বাকিটা কিন্তু আর বর্তাবে না, বাকিটা কিন্তু এমনি মরে যাবে। যার ফলে আপনি এই জমিটা ক্রয় করার সময় অবশ্যই আপনারা সাইনবোর্ড দিয়ে লিগ্যাল লাইন, ওটাকে বলা হয় লিগ্যাল এইড, লিগ্যাল এইড হিসাবে লিগ্যাল আইন উকিল নোটিশের মতো আপনি এখানে লিখে দিবেন, আপনার দাগ নম্বর দিবেন, প্লট নম্বর দিবেন, খতিয়ান নম্বর দিবেন, আরএস নম্বর দিবেন, সিএস নাম্বার দিবেন, এগুলো সব দিয়ে আপনি ওই জমিটা 2 থেকে 3 মাস 6 মাস আপনি স্টে করবেন, তার সঙ্গে কথা বলিয়ে নেবেন। স্টে করার পর আপনি করবেন কি, আপনি প্রয়োজন মতো একটা জাতীয় পত্রিকায় এই মাসের মধ্যে কয়েকটা 2টা 4টা 5টা আপনার পত্রিকায় দিয়ে দিবেন যে জমির পরিমাণ এত, দাগ নম্বর এত, খতিয়ান নম্বর এত, যে বিক্রি করতে চাচ্ছে তার নামটা দিবেন। হ্যাঁ, এবং আপনি যে ক্রয় করতে চাচ্ছেন আপনি আপনার নামটাও আপনি অলরেডি সেখানে দিয়ে দেবেন। দিলে সেই জাতীয় পত্রিকাগুলো আপনাকে সংরক্ষণও করতে হবে। আপনি প্রয়োজন বোধে আপনি কোর্ট ফাইল করবেন, কোর্ট ফাইল করে আপনি এগুলেন সংগ্রহ করবেন, যে জাতীয় পত্রিকা দেবেন, ওটা আপনার একটা প্রমাণপত্র। তাহলে পরে এই জমিটি এত কিছু করার পর যদি আপনি জমি কেনেন তাহলে এবার পরবর্তীতে যদি কোনো ওয়ারিশ আসে তারপরেও সমস্যা হবে, তখন কিন্তু আপনার যখন দেখবে তখন মানুষ কিন্তু তাদের ওয়ারিশকে বলবে যে ওই জমিটা আপনাদের বিক্রি হতে চাচ্ছে, আপনারা কি জমিটা বিক্রি করবেন আসলে? কারণ না ভাই আমি তো জানি না, আমি তো এটা জানি না, আমি শুনি না। কেন কেন আপনার তো জমিনের মধ্যে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, ওখানে দাগ নম্বর, খতিয়ান নম্বর, তাহলে আপনি জানেন না তাহলে এটা কে বিক্রি করতে চাচ্ছে? আপনার বড় ভাই বিক্রি করতে চাচ্ছে, অথবা আপনার এক চাচাতো ভাই আপনাদের অংশ আছে তারাই হয়তো বিক্রি করতে চাচ্ছে। তো তখন কিন্তু আপনি ওই জিনিসটা সমস্ত রূপে ফুটেজটা বের হয়ে আসবে। তাহলে পরে ওই জমিটা আপনি এত কিছু করার পর যদি আপনি জমিটা ক্রয় করেন তাহলে পরে কিন্তু ওই জমিটা ক্রয় করার সময় আপনি তখন ঠকবেন না। আর তাই সেই ওয়ারিশ যারা থাকবে তার এই ওয়ারিশ কিন্তু এমনি বের আসবে। সেই ওয়ারিশ যদি জমি বিক্রি না করে, ওই ওয়ারিশ যদি সম্পত্তির মধ্যে সম্পত্তি পেয়ে থাকে তাহলে তার সম্পত্তিটা যতটুকু পায় সেটা বেঁধে রেখে আপনি শুধু তারটাই ক্রয় করতে পারেন যতটুকু তার টিকবে। প্রয়োজন বোধে আপনি অভিজ্ঞ উকিলের কাছে যাবেন, আমি যে বলতেছি ফারাজ করিয়ে নেবেন। ফারাজ করা মানে ভাগ করিয়ে নেওয়া, যে এই জমিটা 3 বিঘা জমি বিক্রি হতে চাচ্ছে, এখানে এতজন মালিক, আমার বোন কতটুকু পায়, আমি কতটুকু পাই, আমার মা কতটুকু পাবে, আর তার কতটুকু, এটাকে বলা হয় ফারাজ, অর্থাৎ বন্টন করা যেটাকে বলা হয়। তাহলে পরে আপনি আদৌ ঠকবেন না। আর আপনাদের জমি ক্রয় করার পূর্বে এই সমস্ত নিয়মকানুন আমাদের অবশ্যই মেনে চললে পরে আপনারা কোনোদিনই জমি ক্রয় করার সময় ঠকবেন না, এটাই নিয়ম। তখন আপনার যদি কোনোদিনই কোনো ঘটনা ঘটতে চায় তখন আপনি ওই পেপারসগুলো দেখাতে পারবেন, আপনি লিগ্যাল নোটিশ করছেন এত তারিখ থেকে এত তারিখ এবং এতদিন আমি নোটিশ দিয়েছি। যেমন সরকারি জমি বেচা বিক্রি করার সময় তারা নিলামের বিজ্ঞপ্তি দিয়ে দেয়, জমিটা বিক্রয় করা হইবে, এটা নিলাম বিজ্ঞপ্তি দিয়ে দেয়, তার নাম্বার দিয়ে দেয়। তদ্রূপ আপনিও সেরকম করবেন, তাহলে পরে আপনার জমিটা ক্রয় করতে আপনার আদৌ কোনো দিন ঠকবেন না এবং আপনার জমিটা
স্বচ্ছভাবে তখন আপনি নিতে পারেন। তখন এমনি ফুটেজে বের হয়ে আসবে কতজন এই সম্পত্তি মালিকের ওয়ারিশ আছে। ওয়ারিশ ব্যতীত যদি বিক্রি করে আর আপনি যদি ক্রয় করেন তাহলে আপনি মোটেই ঠিক করবেন না। তাই আপনাদের কাছে আমার একটাই কথা থাকবে, আপনারা যদি কোনো এটার বিষয়ে যদি আপনারা জানতে চান আপনারা মেসেজ করে পাঠাতে পারবেন, অথবা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আমি শাহ মোহাম্মদ হারুনুর রশিদ।